রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পেতে যাচ্ছে তালেবান সরকার। ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি। দেশে ফিরল ইরাকে নিহত শ্রাবণের মরদেহ, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি আলোচনার মাঝেই কমল তেলের দাম। সর্বশেষ জানাবো, নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাবি ইরানের, কতটুকু কার্যকর এটা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পেতে যাচ্ছে তালেবান সরকার। রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম সহ সামরিক সহায়তা পাওয়ার আশ্বাস পেয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। জানা যায়, তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ এই বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সূত্রের দাবি, এর আগেও মস্কোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে তালেবানের আলোচনা হয়েছিল। সাম্প্রতিক সফরে রাশিয়ার পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তিতে শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে নাকি ড্রোন সহ হামলা সংক্রান্ত সরঞ্জামও অন্তর্ভুক্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রগুলো জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি স্থল সামরিক সরঞ্জাম সরবরাহ এবং তালেবান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ও চুক্তিতে রাখা হয়েছে। মস্কোতে রাশিয়া ও তালেবান সরকারের প্রতিনিধিদের মধ্যে এই সংক্রান্ত নথিতে স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে। এ সময় রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগো এবং তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ উপস্থিত ছিলেন। আফগানিস্তানে তালেবান সরকারের ক্ষমতায় আসার পর থেকেই মস্কোর সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। এরই ধারাবাহিকতায় আফগান প্রতিনিধি দল নিয়মিত রাশিয়া সফর করছে। ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি। ভারতে প্রায় ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার ২৮ মে ঈদুল আজহার দিন সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশ প্রত্যাবাসন আইনের আওতায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা ব্যক্তিদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায়। তাদের দাবি, গার্মেন্টসের চাকরির প্রলোভন দেখিয়ে দালাল চক্র সীমান্ত পথে ভারতেই নিয়ে যায়। পরে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। আদালতের নির্দেশে তাদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়। দীর্ঘদিন কারাভোগের পর আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরার সুযোগ পান তারা। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় আইনি সহায়তা দেয়া যায় বেনাপোল পোর্ট থানা পুলিশের উপস্থিতিতে তাদের মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা কয়েকজন অভিযোগ করেন, দেশে ফেরানোর আশ্বাস দিয়ে বিভিন্ন সময় তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এখনও ভারতের বিভিন্ন কারাগারে প্রায় ২,০০০ বাংলাদেশি আটক রয়েছেন বলেও জানান তারা। জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার শরীফুল ইসলাম বলেন, চাকরির প্রলোভনে তারা প্রতারণার শিকার হয়েছেন। প্রাপ্তবয়স্ক হওয়ায় তারা নিজ নিজ দায়িত্বে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক তাপস কুমার আড্ড জানান, দেশে ফেরত আসা ৩৬ বাংলাদেশিকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে। দেশে ফিরল ইরাকে নিহত শ্রাবণের মরদেহ, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইরাকের মিসাইল হামলায় নিহত প্রবাসী মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। শুক্রবার ২৯ মে সকালে সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ ঢাকায় পৌঁছে। ভোর ৫টা ১৫ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মরদেহ বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিহত মোহাম্মদ শ্রাবণ পাসপোর্ট নং EJ08200327 মুন্সিগঞ্জ সদর উপজেলার অন্তর্গত বকুলতলা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ নলি মিয়ার সন্তান। জীবিকার সন্ধানে দীর্ঘ ১০ বছর আগে তিনি ইরাকের বাগদাদে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি বাগদাদে যুদ্ধকালীন সময় নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে তিনি মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। তারই অকাল ও বেদনাদায়ক মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। বাগদাদে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে পাঠানো হয়। ২৭ মে সকাল ১০টা ২৫ বাগদাদ বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নং TK
0843 এর মাধ্যমে মরদেহটি রওনা হয়। এরপর তুরস্কে 29 ঘন্টার দীর্ঘ ট্রানজিট শেষে পুনরায় টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নং TK0712 যোগে আজ সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই সময় দাফন কাফনের জন্য শ্রাবণের পরিবারের হাতে 35,000 টাকার আর্থিক সহায়তা তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি আলোচনার মাঝেই কমল তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে নতুন একটি খসড়া চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। মধ্যস্থতাকারীদের সহায়তায় হওয়া এই সমঝোতার আওতায় বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো এবং ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার কথা রয়েছে। তবে চুক্তিটি এখনও দুই দেশের শীর্ষ নেতৃত্বের অনুমোদনের অপেক্ষা রয়েছে। এদিকে যুদ্ধবিরতির আলোচনা এগোনোর খবরের মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার স্থানীয় সময় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 35 সেন্ট বা 0.7% কমে ব্যারেল প্রতি $93.36 নেমে আসে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI অপরিশোধিত তেলের দাম 63 সেন্ট বা 0.71% কমে ব্যারেল প্রতি $88.27 বিক্রি হচ্ছে। এছাড়া আগস্ট মাসের ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও 46 সেন্ট বা 0.50% কমে ব্যারেল প্রতি $92.24 দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লসফোন দেখা যায়। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম 3.75% বেড়ে ব্যারেল প্রতি $97.83 ওঠে। একই সময় মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় 4% বেড়ে ব্যারেল প্রতি $92.22 পৌঁছায়। নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাবি ইরানের, কতটুকু কার্যকর এটা? হুরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির ভাষ্য অনুযায়ী আরাশ-ই কামাঙ্গিন নামে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ব্যবস্থাটি প্রথমবারের মতো যুদ্ধে ব্যবহার করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, দাবি পুরোপুরি যাচাই না হলেও এটি ইঙ্গিত দিচ্ছে যে ধারাবাহিক হামলার পরেও ইরান তার প্রতিরক্ষা সক্ষমতার একটি অংশ টিকিয়ে রাখতে পেরেছে। ইরানি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, হুরমুজ প্রণালীর কেশম দ্বীপের কাছে মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়। আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ দাবি করেছে, নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রু নজরদারি ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এতে স্টেলথ প্রযুক্তি শনাক্ত করার সক্ষমতা রয়েছে। তবে ইরানের দাবির স্বাধীন কোনো যাচাই এখনও পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। ঘটনাটি এমন সময় সামনে এলো যখন যুক্তরাষ্ট্র সম্প্রতি বন্দর আব্বাসের কাছে ইরানের একটি সামরিক স্থাপনায় নতুন হামলা চালিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। পরে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে পাল্টা হামলার দাবি করে। ইরানের দাবি অনুযায়ী আরাশি কামাঙ্গির এমন একটি মোবাইল প্রতিরক্ষা ব্যবস্থা যা কম সময়ের মধ্যে মোতায়েন করা যায় এবং শত্রুপক্ষের নজর এড়িয়ে কাজ করতে সক্ষম। দেশটির গণমাধ্যমগুলো বলছে, এটি মূলত ইরানের আকাশসীমা ও সামুদ্রিক সীমান্তের কাছে পরিচালিত মার্কিন ও ইসরায়েলি নজরদারি কার্যক্রমের বিরুদ্ধে একটি সতর্কবার্তা। ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়, এই অভিযান ইরানের দৃঢ় বার্তা বহন করে। যদিও প্রযুক্তিগত সক্ষমতা, পাল্লা বা ব্যবহৃত ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আরাশ নামটি এসেছে পারস্য পুরাণের একটি কিংবদন্তি তীরন্দাজের নাম থেকে। লোককাহিনীতে তাকে এমন এক বীর হিসেবে তুলে ধরা হয় যিনি তীর ছুঁড়ে ইরান ও মধ্য এশিয়ার সীমান্ত নির্ধারণ করেছিলেন। ইরানে এই নাম জাতীয় প্রতিরোধ ও বিদেশি প্রভাব মোকাবেলার প্রতীক হিসাবেও ব্যবহৃত হয়।
বিশ্লেষকদের মতে ইরানের সামরিক দাবির ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন, কারণ অতীতেও তেহরান অনেক প্রযুক্তিগত অগ্রগতির কথা বলেছে, সেগুলোর স্বাধীন যাচাই মেলেনি। তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন, কম খরচের মোবাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ইরানের ঝোঁক নতুন কিছু নয়। বড় রাডার নির্ভর স্থায়ী প্রতিরক্ষা নেটওয়ার্ক সহজে শনাক্ত ও ধ্বংস করা সম্ভব হওয়ায় ইরান দীর্ঘদিন ধরে ছোট ও দ্রুত সরানো যায় এমন ব্যবস্থার উপর গুরুত্ব দিচ্ছে। লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা অধ্যয়ন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মার্ক হিলবোর্ন বলেন, আরাশি কামাঙ্গির সম্পর্কে খুব কম তথ্য পাওয়া গেলেও ঘটনাটি বৃহত্তর একটি সামরিক কৌশলের অংশ বলেই মনে হচ্ছে।